আসসালামু আলাইকুম দর্শক, ঢাকার প্রবল আগ্রহের মুখেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হলেন না। কি কারণে রাজি হলেন না? নিশ্চয়ই আন্তর্জাতিক খেলা তো এর মধ্যে রয়েছেই, সে বিষয়ে পরে আসছি। মূল যে বিষয়টি সেটি হচ্ছে জাতিসংঘের তৃতীয় ওশান কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে আগামী 9 জুন থেকে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল, প্রধান উপদেষ্টা ফ্রান্সে যাবেন 8 তারিখে। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে কনফারেন্সে যারা যাচ্ছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন এনজিও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তাদের সম্মানে তিনি একটি নৈশভোজ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই সফর বাতিল করা হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই। কারণটি হচ্ছে সম্মেলনের সাইড লাইনে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাদা একটি বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু এর মধ্যে আরো অনেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসছেন, তাদের অনেককে সময়সূচি দেওয়া হয়েছে, এই মুহূর্তে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আলাদা বৈঠকের ক্ষেত্রেও সময় বের করতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো। পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে আবারও দেনদরবা করা হয় যেন যেভাবে হোক একটি বৈঠকের আয়োজন করা হয়। ঢাকার এই তুমুল আগ্রহের মুখে সুযোগটি নেওয়ার চেষ্টা করে ফ্রান্স। তারা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি, তারা একটা গিভ অ্যান্ড টেকের পর্যায়ে যেতে চেয়েছিল। কি সেটি? তারা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে 2023-এর প্রতিশ্রুতি অনুযায়ী স্যাটেলাইট এবং এয়ারবাস কেনার যে কথা হয়েছিল ফ্রান্স থেকে, সেই বিষয়ে বা সেই এজেন্ডাগুলো এই বৈঠকে রাখতে, কিন্তু ঢাকা সেটিতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও আছে, এবং এটুকু জানিয়ে রাখি যে এই বিষয়টি চূড়ান্ত আকারে ফ্রান্সের পক্ষ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয় যে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক সম্ভব হচ্ছে না, এবং তার পরবর্তীতে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে তার সফরটি বাতিল করা হয় আনুষ্ঠানিকভাবে। এখন কেন এই এজেন্ডাগুলোর সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে রাজি হলেন না? খুব স্বাভাবিক, রাজি হওয়ার কথাও নয়। তার কারণ এই মুহূর্তে এয়ারবাস কেনা, ফ্রান্সের এয়ারবাস কেনা কোনো মতেই ভূ রাজনীতি বলি, আন্তর্জাতিক খেলা বলি, এগুলোর কোনো দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই রিস্কের মধ্যে যেতে চাইছেন না। রিস্কটি কোথায়? আপনাদের নিশ্চয় মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রবল চাপ ছিল, তার মধ্যেও যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত পিটার হাস, তিনি বেশ দৌড়ঝাঁপ করছিলেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর বিমান বিক্রির জন্য। এটিকে তারা নির্বাচন ইস্যুটাকে অনেকখানি ক্যাশ করতে চাইছিল। সেটি যখন সম্ভব হলো না, 2024-এর 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেল, যুক্তরাষ্ট্র কিংবা লন্ডনের পক্ষ থেকে, ব্রিটেনের পক্ষ থেকে এই নির্বাচনকে বৈধতা দেওয়া হলো না। তারপরেও পিটার হাস 2024-এর 7 জানুয়ারি নির্বাচন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীর সঙ্গে দেনদাবা করে যাচ্ছিলেন। ইস্যুটি ছিল বোয়িং এর বিমান বিক্রির। তো এর মধ্যে কি হয়েছিল এটিও নিশ্চয় আপনাদের মনে আছে 2024-এর নির্বাচনের আগে 2023-এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একদিনের সফরে বাংলাদেশে এলেন। আসার পরে তিনি এয়ারবাস বিক্রি প্রসঙ্গ তুললেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, মৌখিক, লিখিত নয়, কিন্তু হয়তো প্রসঙ্গক্রমে বলেছেন যে হ্যাঁ কেনার ইচ্ছা আছে, দেখি। সেটিকে আবার ক্যাশ করলেন ইমানুয়েল ম্যাক্রো। তিনি ফ্রান্সের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হলো, সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বলে ফেললেন যে ফ্রান্সকে বাংলাদেশ কথা দিয়েছে 10টি এয়ারবাস কেনার জন্য। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়াও হয়েছিল যে 10টি এয়ারবাস কেনা হবে ফ্রান্সের পক্ষ থেকে। পরবর্তীতে বিমানের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয় 4টি এয়ারবাস কেনার।
প্রতিটি এয়ারবাসের দাম $1,180,000,000। হিসাব করে দেখুন যে কত টাকা পড়ে বাংলা টাকায়। কিন্তু পরবর্তীতে সেটিও বাতিল হয় কেন? প্রথম যে কারিগরি মূল্যায়ন কমিটি তারা 6-9 দেখিয়েছিল যেটি লাভজনক হবে, এটি হবে, কিন্তু পরবর্তীতে এটি সন্দেহজনক অবস্থান থেকে আবারও কারিগরি মূল্যায়ন কমিটি পুনর্গঠন করা হয়। তারা বলে যে এটি বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর হবে, খুবই লোকসানের পর্যায়ে যাবে। তারা দেখিয়েছিল যে কেবিন ফ্যাক্টরের সমস্যা। কেবিন ফ্যাক্টরটা কি? যে কোনো ফ্লাইটের গড়ে 92% যাত্রী থাকতে হয়। যদি 92% যাত্রী পাওয়া যায় সেক্ষেত্রে বিমানের যে খরচ তাতে প্লাস মাইনাস মোটামুটি লাভজনক অবস্থা থাকা যায়, লোকসান মোটামুটি হয় না। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে কটি বিমান রয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে 21টি বিমানের মধ্যে, বিমানের বহরের মধ্যে বোয়িং এর রয়েছে 10টি, 8টি বোয়িং এর রয়েছে 16টি, আর 5টি রয়েছে -8 সম্ভবত কানাডার। তো এইগুলো পরিচালন ব্যয় অনেক এবং ঘাটতি পুষিয়ে উঠা যাচ্ছে না, যাত্রীর সংখ্যা তেমন হয় না। সেই জায়গা থেকে সেই 4টি বিমান মানে এয়ারবাসের 4টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাতিল করা হয়। এখন বিষয় হচ্ছে যে এয়ারবাসের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, বা দুই প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী। আমরা তো জানি বর্তমান সরকার কিভাবে টিকে আছে। নির্বাচনের নাম এখন যুক্তরাষ্ট্র নিতেই চায় না, নির্বাচন প্রসঙ্গে কোনো প্রকার চাপা দিতে চাইছে না। তাদের অনেক ধরনের দাবি রয়েছে, অনেক ধরনের চাওয়া রয়েছে, সেগুলো বর্তমান সরকার পূরণ করতে যাচ্ছে। নানান বিষয় তো আছে, করিডর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সমর্থনেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, মানে প্রধান উপদেষ্টা পদে বসেছেন, এবং ক্ষমতা টিকে রাখতে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করছে বিভিন্ন ক্ষেত্রে, এরকম কথা তো প্রচলিত রয়েছেই। সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই মুহূর্তে ফ্রান্সের এয়ারবাস প্রসঙ্গে কোনো ধরনের আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদ বোধ করছেন না, যার কারণে এটি আমার মনে হয় যে চূড়ান্ত পর্যায়ে বাতিল করা হয়েছে। এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেটি জানা গেছে যে কেউ একজন যাবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ওশান কনফারেন্সে, কিন্তু কে যাবেন সেটি এখন নির্ধারিত হয়নি। অর্থাৎ আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে রয়েছে, খেলা আমাদের সামনে অনেক কিছুই প্রকাশ্যে আসবে, হয়তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেই অপেক্ষার মধ্যে আমাদেরকে অনেক ধরনের খেসারত দেওয়া লাগতে পারে। আসসালামু আলাইকুম। ভারত যে ধীরে ধীরে কঠোর হবে, বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি, এবং তারা একে একে তার প্রমাণও দিচ্ছে। এখন ভারত যা করছে তার পাল্টা প্রস্তুতি আমাদের কি? ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত রোববারই যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকর, উস্কানিমূলক, নিঃসন্দেহে। কিন্তু তারা তো একে একে প্রমাণ দিচ্ছে। আমরা কতখানি তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারছি, নাকি আমাদের এখান থেকে বিভিন্ন পর্যায় থেকে যে উস্কানিমূলক বক্তব্য, উত্তেজনাকর বিবৃতি নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ থাকবো, এবং এইগুলো করে বরং ক্ষতিটা কার বেশি হচ্ছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি কিনা। ভারতের যে সবশেষ পদক্ষেপ আপনারা জানেন যে এর মধ্যে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য এবং প্রসেসড ফুড এগুলো এখন থেকে আর কোনো স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নভোসেবা যে সমুদ্র বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ঢুকতে পারবে, এবং এই সিদ্ধান্তে নিঃসন্দেহে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে বড় একটি ধাক্কা লাগবে। রপ্তানিকারকরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে বিষয়টি বলছেন তা হচ্ছে ভারতের এই বিধি নিষেধ দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়, এর মধ্যে পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বেশি। এখন ব্যবসায়ী বলছেন যে স্থলবন্দর দিয়ে আমাদের এই পণ্যগুলো ভারতে পৌঁছতে 3 দিন লাগতো, সেখানে সমুদ্র বন্দর ব্যবহার করে এই পণ্যগুলো সে দেশে নিতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে, এবং খুব স্বাভাবিকভাবে এতে সময় বেশি লাগবে, খরচ বেশি লাগবে। অতএব এটি নিঃসন্দেহে এই প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ সংকেত। ভারত যে সিদ্ধান্তটা নিল সেটিকে তারা নিজেরাই বলছে এটি হচ্ছে
রেসিপ্রোকাল অ্যাকশন, অর্থাৎ পারস্পরিক প্রতিক্রিয়া। কেমন? মানে যেমন আমরা যদি বলি যে গত 8 এপ্রিল ভারত তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের জন্য বাতিল করেছিল। বাংলাদেশ প্রথমে বলেছিল এতে আমাদের কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না। পরবর্তীতে বাণিজ্য উপদেষ্টা নিজে জানালেন যে এতে আমাদের বাৎসরিক ক্ষতি 2000 কোটি টাকা। এবং তার পরবর্তীতে 15 এপ্রিল আমরা কি করলাম, যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিলাম। সুতা উৎপাদন আমরাও করি, আমাদের যথেষ্ট পরিমাণ স্পিনিং মিল রয়েছে, কিন্তু এই বিষয়টি আমাদের নিট খাতে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি ক্ষতির কারণ। তার কারণ প্রতি কেজি সুতা ভারত থেকে আমদানিতে মোটামুটি 20 থেকে 30 সেন্ট খরচ কম পড়তো। অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি বিক্রেতারা তারা ভারত থেকে সুতা আমদানি করতেন। কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাহলে আমাদের যে স্পিনিং মিল গুলো রয়েছে তারা কি করবে? তাদের দাবি মুখে এটি করা হয়েছে। দেখুন, দাবি আগে থেকেই ছিল। এটি অনেকেই বলেন যে এটি এক ধরনের চ্যালেঞ্জ থেকে এটি করা হয়েছে। এর সত্য মিথ্যা নিশ্চয়ই কেউ সহজে স্বীকার করতে চাইবে না। তবে স্পিনিং মিল মালিক যারা রয়েছেন তাদের উৎপাদন বাড়াতে বা তাদেরকে লাভজনক পর্যায়ে নিতে নিশ্চয়ই অন্য কোনো পদ্ধতি ছিল, সেদিকে সরকার তাকায়নি। এনবিআর এর এক কলমের খোঁচায় সেটি বন্ধ হয়ে যায়, ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানির বিষয়টি। এদিকে কি করা হচ্ছে? এদিকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য পণ্য পরিবহনে বাংলাদেশের উপর দিয়ে যে নির্ভরতা ছিল সেটি কমাতে ভারত নতুন উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলাচর পর্যন্ত 166 কিলোমিটার পথ তারা সম্প্রসারিত করছে। এবং এর মধ্যে দিয়ে একদিকে তারা ভারতের 7 সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলোর সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে এই রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের কানেক্টিভিটিও বাড়বে। এইগুলো কোত্থেকে এসেছে? ভারতের মধ্যে যে সন্দেহের একটা দানা থেকে ভারতের উদ্যোগগুলো নিচ্ছে। আবারও বলতে হয়, এবং ভারতের গণমাধ্যমগুলো নতুন করে যে বিষয়টি লিখেছে এটিকে কেন্দ্র করে, তা হচ্ছে গত মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে মন্তব্য করেছিলেন যে ভারতের 7 সিস্টার্স যে রাজ্যগুলো সেগুলো ল্যান্ড লকড অবস্থায় আছে এবং সেগুলোর কানেক্টিভিটির জন্য যে সমুদ্র তার একমাত্র অভিভাবক বাংলাদেশ। এবং সেই একই কথা তিনি গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আলোচনা অনুষ্ঠানে মন্তব্য করলেন। সেখানে বললেন যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির অবস্থানগত যে সমস্যা তাতে এই উপমহাদেশের এই এলাকায় বাংলাদেশই হলো হৃৎপিণ্ড। এখন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয় যে এগুলো আসলে বাণিজ্য অর্থনীতি এগুলো সম্প্রসারণের জন্য আমাদের প্রধান উপদেষ্টা এগুলো এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু তার প্রতিফলন তো আমরা অন্য কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি না। এবং যেটি বাস্তবতা, ভারত যে ভয়ঙ্কর কাজটি করছে এটি অবশ্যই নিন্দনীয়। অবশ্যই আমরা তীব্র প্রতিবাদ জানাই। ভারত গত কয়েকদিনে যে পুশিন করছে সেখানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশ অবৈধ বাংলাদেশিরা রয়েছে এমন অভিযোগে শত শত বাংলাদেশি একে এর মধ্যে পুশিন করা হয়েছে। এটি ভারতের কোনো আইনের মধ্যে পড়ে না। যেমন ভারতেরই মানবাধিকার সংগঠন মাসুম তার যিনি প্রধান প্রীতি রায় তিনি বলছেন বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, মামলায় সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে, সাজা শেষে আদালতের মাধ্যমেই সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্য যে কোনো দেশের ক্ষেত্রেও। কিন্তু ভারত সেই পথে হাঁটছে না। এর মধ্যে ভারতের রাজস্থান কিংবা গুজরাট এবং উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোতে অনেক অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করেছে তাদের বক্তব্য অনুযায়ী। তবে দেখা গেছে যে তাদের অনেকেই বাংলাদেশি নন। এই যে ভারতের যে নিঃসন্দেহে এটা উস্কানি, এটি আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু ভারত তো করে যাচ্ছে, আমাদের উপায়টি কি? আমরা কিভাবে তার মুখ্যম জবাব দিতে পারি? যে বাণিজ্য সম্পর্ক আমাদের রয়েছে, ভারত একে একে আমাদের বিভিন্ন জায়গায় সংকুচিত করে ফেলছে। ভারত যে গার্মেন্টস পণ্য রপ্তানি উপরে এক ধরনের সীমাবদ্ধ করলো রপ্তানি করার ক্ষেত্রটি, এতে যত জানা গেছে যেহেতু সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি, এই সুতা আমদানির কারণে ভারতের কৃষকরা যথেষ্ট পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। তার পরিপ্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি
আমাদের যে বিশাল অঙ্কের যে পণ্য আমদানি করা হয়, পেঁয়াজ থেকে শুরু করে আরো অনেক কিছু, এগুলোর উপরে ভারত বিধিনিষেধ আরোপ করে। আমাদের বিকল্প রাস্তাগুলো কি, সেগুলোকে আমরা এর মধ্যে তৈরি করেছি? যদি তৈরি করে না থাকে, আমার কথা হচ্ছে একটাই, বারবার যেটি বলি, আমাদের দক্ষ কূটনৈতিক কৌশলের মাধ্যমে সবকিছু এগিয়ে নিতে হবে। ভারতের এক ধরনের উস্কানি রয়েছে, সত্য কথা। ভারত যে বাংলাদেশকে নিয়ে বা তার যে সীমান্ত ভারত বাংলাদেশের, সেটিকে নিয়ে চিন্তাগ্রস্ত, সেটি তো কোনো ভুল নেই। দেশের নানান পর্যায় থেকে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান কিংবা আস্ফালন, এবং ভারত একপক্ষীয় নীতি বা একচোখা নীতি নিয়ে এখনো পর্যন্ত রয়ে গেছে, আওয়ামী লীগের প্রতি দুর্বল, তারা আওয়ামী লীগকে চাই। এইসব জায়গা থেকে যেমন ভারতকে এগিয়ে আসতে হবে উদার মনোভাব নিয়ে, তেমনি হয়তো আমরা ভারত দখল করব, ভারতের 7 রাজ্য দখল করবো, এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে অহেতুক উত্তেজনা বাড়ানোর কোনো কারণ নেই। সেটি সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সরকারের যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে স্টেক হোল্ডার হিসেবে পরিচিত, তাদের বিভিন্ন অবস্থান থেকে আমরা এই ধরনের বক্তব্য পাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র এই ধরনের সুর দিয়ে, উত্তেজনাকর বক্তব্য দিয়ে তাদের লাভটা আমাদের কিছু হবে না। ভারত যা পারবে, অনেক ক্ষেত্রেই আমরা হয়তো পারবো না, কিন্তু আমাদের কৌশলটি তো ছিল, সেটি কেন আমরা অ্যাপ্লাই করছি না?